আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তাহমিনা কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসায় পড়াশোনা করছো তো নাকি? জি স্যার, চলছে আলহামদুলিল্লাহ। এ তো মার্চ মাস শুরু হয়ে গেল। সরকারের সিদ্ধান্ত মোতাবেক যদি 30 তারিখে কলেজ খুলে দেয়, তাহলে আগামী 30 তারিখ ইনশাল্লাহ আমাদের আবার কলেজে ক্লাস শুরু হবে নাকি? জি স্যার, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এর মধ্যে তোমাদের পড়াশোনা শেষ করে ফেলতে হবে, কলেজে এসে যেন শুধু আমরা রিভিশন দিতে পারি। হুম, জি স্যার। কিন্তু একটা বিষয় হচ্ছে, স্যার আমাদের কলেজ খোলা। হ্যাঁ, জি স্যার বল। মানে না, আমি আপনি বলুন। আমি বলতে চাচ্ছিলাম যে তোমরা তো যারা ক্লাস করছো তারা তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমার মনে হয় অঙ্কগুলো করতে পারতেছো। কিন্তু যারা একেবারে ক্লাস করতেছে না তাদের কি অবস্থা, তাদের হাল কি জানো কিছু? না স্যার, বলতে পারি না। আর কয়েকজন তো মনে হয় পড়াশোনা ছেড়েও দিচ্ছে, মনে হয় এমন। কারণ ক্লাস প্রথম দিকে একজনও ক্লাস করেনি, এমন কয়েকজনই আছে ক্লাস, একটা ক্লাসও করেনি। কিন্তু ওরা তো কলেজ এসে বলবে, স্যার আমি কিচ্ছু পারি না, আমি এটা পড়ি নাই, আমি এটা পারি না, আমি এটা ক্লাস পাই নাই। তো তাদের কি অবস্থা হবে, তাদেরকে নিয়ে কেমনে আগাবো? আচ্ছা তাহলে একটা কথা, এই বলো দেখে আছে, ওই যে যারা ওই রিটেক দিল মানে রি এক্সাম দিল আর কি, ইয়ার ফাইনালে হুম, খারাপ করে, তারা তো আর পড়াশোনা ছেড়ে দেয় নাই। তারা তো নিশ্চয়ই আছে, তারাও তো ক্লাস করতেছে না। তো তারা এখানের মধ্যে ওই তারা হ্যাঁ বলো, রিএক্সাম যারা। বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কারিমা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো স্যার। হ্যাঁ, যে কথা বলতেছিলাম যে, তা কারিমা, একটা বিষয়ে কথা বলতেছিলাম তাহমিনার সাথে, সেটা হলো যে মার্চের 30 তারিখে যদি আমাদের ক্লাস শুরু হয়, তো তোমরা যারা ক্লাস করেছো এই পর্যন্ত, মোটামুটি আলহামদুলিল্লাহ যে পদ্মাগুলো পড়াইছি, তো এগুলো তো তোমরা কম বেশি মোটামুটি পারবা আশা করি নাকি? ইনশাল্লাহ স্যার পারবো। কিন্তু যারা ক্লাস করলো না তাদেরকে কি করব, তাদেরকে নিয়ে কেমনে আগাবো? যে সময় পাওয়া যাবে এই সময় তাদেরকে তো নতুন করে পড়ানোর সুযোগ পাবো না। আর নতুন করে পড়ালে তোমাদের কিনা আগাবো কেমনে? তোমরা তো পড়েছো, তোমাদের রিভিশন দিব, পিছনের পড়া পড়াবো। তো তারা একেবারেই ক্লাস করলো না, এটা কি চিন্তা করে ওরা ক্লাস করতেছে না বুঝতেছি না। তারা কি বাসায় বসে বসে নিজেরা নিজেরা পড়ে শেষ করে ফেলতেছে এরকম? আর যাই হোক, ক্লাস না করলে তারা আমার কিছু করার নেই, তাই না? ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে তারা যদি নিজে থেকে ক্লাস না করে, এক হইলো অনলাইন ক্লাস, আবার তারা যদি ক্লাসে না আসে তাদেরকে তো আর জোর করে আনা যাচ্ছে না। কিন্তু এটুকু নিজের। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ফারহানা, ভালো আছো? না স্যার, আমি ইয়াস। আসনা। ইয়াসনা, হ্যাঁ ইয়াসনা দেখছি তুমি, আমি তো তুমি তোমাকে পরে অ্যাড দিলাম, তুমি আগে এসে পড়ছো আর কি। তো ফারহানাকে আগে add দিলাম। মানে তোমার নেটওয়ার্ক ক্লিয়ার, ফারহানাটা একটু স্লো। হতে পারে স্যার। আজকেই ফার্স্ট আমার নেটওয়ার্ক এত ভালো হয়েছে। ফাইন। যাক, ওই কলেজ খুলবে তো সামনে, এই জন্য মনে হয় নেটওয়ার্ক বুঝে গেছে যে না, নেটওয়ার্ক আর স্লো থেকে লাভ নেই, কলেজ খুলে দিবে। আলহামদুলিল্লাহ, এটা যদি নেটওয়ার্ক বুঝতো স্যার। উম, স্যার আসলে কি খুলবে নাকি এমনি এমনি? না, খুলবে খুলবে, আর ধরে রাখতে পারবে না। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস শুরু করতেছি। তোমাদের সাথে অংশীদারি কারবারের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছি। তোমরা নিশ্চয়ই ইতোমধ্যে অংশীদারি কারবারের মূল যে দুইটা জায়গা, লাভ লোকসান বন্টন হিসাব তৈরি করা আর অংশীদারদের মূলধন হিসাব তৈরি করা, এই দুইটা জিনিস তো তোমরা নিশ্চয়ই এখন পারো, কি বলো? জি স্যার। আচ্ছা, জি স্যার পারি। ফাইন, ভেরি গুড।
আমি তোমাদেরকে একটা জিনিস এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। এরকম একটা, আমি যে ডিসপ্লেতে যেই মানে স্ক্রিনে যেই শখটা তোমাদের শেয়ার করছি, এরকম একটা শখ তোমরা করেছো, এটার নাম ছিল অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের কি হিসাব? মূলধন হিসাব। মূলধন হিসাব। আচ্ছা, তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে লাভ লোকসান বন্টন হিসাবে, লাভ লোকসান বন্টন হিসাবে মূলধনের সুদ, উত্তোলনের সুদ, বেতন, মুনাফার অংশ, এই বিষয়গুলো লেখার আগে আমরা সবসময় লিখতাম অংশীদারদের মূলধন হিসাব। এ কথা লিখতাম না? জি স্যার। এটা কেন লিখতাম? এ লেখার কারণ ছিল যে এই বিষয়গুলো মানে এই খরচ এবং আয়গুলো অংশীদারদের স্বার্থের সাথে জড়িত, অংশীদারদের স্বার্থ সংশ্লিষ্ট। আর এই কারণে এই খরচ এবং আয়গুলো আবার অংশীদারদের মূলধন হিসাবে গিয়ে লিখতে হয়। তাই লাভ লোকসান বন্টন হিসাব আর অংশীদারদের মূলধন হিসাবের মধ্যে দুইটা একটা যোগ সূত্র রাখার জন্য, চেন রাখার জন্য, মানে সম্পর্কটা ঠিক রাখার জন্য এখানে লিখতাম আমরা অংশীদারদের মূলধন হিসাব, আর মূলধন হিসাবে লিখতাম আমরা লাভ লোকসান বন্টন হিসাব। কারণ এই জন্য লিখতাম যে তখন আমরা বুঝাইতাম যে এই বিষয়গুলো লাভ লোকসান বন্টন হিসাব থেকে এসেছে। আর লাভ লোকসানের বন্টনে মূলধন লিখতাম এই জন্য যে এই হিসাবটা আবার মূলধন হিসাবে যাবে। এই কারণে দুই জায়গায় দুইটা নাম লিখে রাখতাম, এটা দুজনের একটা সম্পর্ক প্রকাশ হয়ে যেত, দুজনের মধ্যে একটা যোগসূত্র এটা বোঝা যেত, তাই না? এরপরে যেহেতু অংশীদারদের মূলধন হিসেবে গিয়ে আমরা মূলধনের মধ্যে প্রথমে লিখছি ব্যালেন্স বিডি, প্রথমে কি লিখতাম? ব্যালেন্স বিডি। তারপরে সকল মূলধনের সুদ, বেতন, মুনাফার অংশ, এদিকে উত্তোলন, উত্তোলনের সুদ, এইসব লেখার পরে যোগ বিয়োগ করে আমরা বের করেছি ব্যালেন্স সিডি। ব্যালেন্স বিডি মানে হচ্ছে প্রারম্ভিক মূলধন, যে মূলধন নিয়ে তারা ব্যবসাটা আরম্ভ করেছে, অথবা বছরের শুরুতে তাদের যে মূলধনটা ছিল। আর ব্যালেন্স সিডি মানে হচ্ছে বছরের শেষে তাদের আয় ব্যয় সমন্বয় করার পরে যে মূলধনটা রইল, এটাকে বলা হয় সমাপনী মূলধন। একটা বছরের শুরুর প্রারম্ভিক মূলধন, একটা বছরের শেষের সমাপনী মূলধন। তোমাদের কাছে আমার প্রশ্ন, যে প্রারম্ভিক মূলধন আর সমাপনী মূলধন এই দুইটা কি একই ছিল নাকি চেঞ্জ হয়েছিল? চেঞ্জ হয়েছিল। দুইটা সবসময় কি হয়েছে? চেঞ্জ হয়েছে। যে মূলধনে এরকম সব সকল আয় ব্যয় সমন্বয় করা হয় এবং বছর শেষে মূলধনের ব্যালেন্স পরিবর্তন হয়, এটাকে বলা হয় পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। এটার নাম হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। এখন তোমাদের সামনে দেখো আমি একটা ডিসপ্লে দিয়েছি, একটা স্ক্রিন তোমাদেরকে শেয়ার করেছি, আবু, বাবু আর লাবু। দেখো বাবুর ব্যালেন্স বিডি মূলধন কয় টাকা আছে বলো তো? 1,50,000 টাকা। লাবুর? 1 লাখ টাকা। আর আবুর আছে 2,60,000, দুইটা মিলে 2,60,000, তাই না? জি স্যার। প্রারম্ভিক আর অতিরিক্ত মূলধন মিলে। আচ্ছা, ব্যালেন্স সিডিতে কি একই টাকা আছে নাকি চেঞ্জ হয়েছে কোনো? একই টাকা আছে। এই সিডি আবার বিডি হয়েছে, কোনো পরিবর্তন হচ্ছে না, একই টাকা আছে? স্যার শুধু আবু টাকাটা পরিবর্তন হয়েছে, একসাথে লেখা হয়েছে একসাথে লেখা ব্যালেন্স হয়েছে, মানে সিডিতে। কোনো পরিবর্তন হয়নি, বা টাকাটা শুধু মূলধনটা শুধু একসাথে লেখা হয়েছে, তাই না? জি স্যার। তাহলে দেখো এখানে এখানে মূলধন ছাড়া এই মূলধন হিসাবে আর কিছুই আসে নাই, শুধু মূলধনটাই আসছে। মূলধন ছাড়া এখানে আর কিছুই আসে নাই। মূলধন যা বিডি ছিল তাই সিডি হয়েছে, এটি আবার বিডি হয়েছে। এখানে মূলধন ছাড়া আর কিছুই লেখা হয় নাই। এটাকে বলা হয় স্থায়ী মূলধন পদ্ধতি। কি পদ্ধতি?
স্থায়ী মূলধন পদ্ধতি। অর্থাৎ এখানে মূলধন অপরিবর্তনশীল থাকবে, মূলধন কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে দেখো মূলধন ছাড়া আর কোনো কিছুই এখানে আমি লিখি নাই। তার মানে কি এই নিয়মের মধ্যে কি অংশীদাররা কি মূলধনের সুদ পাবে না, বেতন পাবে না, মুনাফা কি পাবে না? ওরা এখানেও পাবে। আমরা এই মূলধনের ঘরটাকে দুই ভাগে ভাগ করে ফেলবো, এরকম সেম আরেকটা ঘর আঁকবো, একে এই মূলধন ছাড়া আর যা যা এখানে আসতো, যেমন এখানে আসতো মূলধনের সুদ, আসতো বেতন, আসতো মুনাফার অংশ, এদিকে আসতো উত্তোলন, পণ্য উত্তোলন, উত্তোলনের সুদ, এগুলা এখানে লিখতাম না? এগুলা দিয়ে আমরা সেম আরেকটা ঘর করব, ওইখানে এই সব কিছু লিখবো। লিখলে ওই ঘরটার নাম লিখবো আমরা অংশীদারদের চলতি হিসাব। অংশীদারদের কি হিসাব? চলতি হিসাব। অর্থাৎ ওইখানে মূলধনটাকে দুই ভাগে ভাগ হইয়া এক ঘরের মধ্যে শুধু মূলধন যাবে, আরেক ঘরে যাবে বাকি সমস্ত আয় ব্যয়গুলো ওই চলতি হিসাবে যাবে, ওটার নাম হবে অংশীদারদের চলতি হিসাব। অর্থাৎ মূলধনের ঘরটা দুই ভাগে ভাগ হয়ে গেল, মূলধন থাকলো শুধু মূলধনের মধ্যে, আর বাকি সমস্ত আয় ব্যয়গুলো অংশীদারদের আনুষঙ্গিক যত সমন্বয়গুলো রয়েছে সবগুলো চলে গেল একটা হিসেবের মধ্যে। সেই হিসেবের নামটা আমি কি বলেছি? বলো নামটা কি? অংশীদারদের চলতি হিসাব। অংশীদারদের চলতি হিসাব, অংশীদারদের চলতি হিসাব, ফাইন। তার মানে এই নিয়মে অংশীদারদের মূলধনের কোনো পরিবর্তন হয় না, মূলধনের কোনো পরিবর্তন হয় না। এটাকে বলা হয় স্থায়ী মূলধন পদ্ধতি অথবা অপরিবর্তনশীল মূলধন পদ্ধতি। এইটুকু এখানে একটু পার্থক্য আজকে তোমাদের শিখাবো, তোমরা শুধু সেটা জেনে রাখো। আমি যেটুকু যে কথা তোমাদের সামনে আমি বললাম, তোমরা আমার এই কথাটুকু বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝতে পেরেছি। মানে আমার এই কথার সারাংশ হচ্ছে যে আমরা মূলধন হিসাবটাকে দুই ভাগে ভাগ করে ফেলবো, একটা ঘরের মধ্যে শুধু মূলধন রাখবো, আর আরেকটা ঘরের মধ্যে মূলধন ছাড়া বাকি সবকিছু এখানে লিখবো। যেমন তোমাকে দেখাচ্ছি, দেখো এই দেখো এখানে আবু বাবু ও লাবুর চলতি হিসাব। দেখো এখানে লিখছি উত্তোলন, উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, চলতি হিসাবের সুদ, লাভ লোকসান বন্টন লেখা, মূলধনের সুদ, চলতি হিসাবের সুদ, মুনাফার অংশ, বেতন, বাস, মানে বাকি সবগুলো এখানে নিয়ে আসছি, মূলধনটা ছাড়া আর সবই এখানে চলে আসছে। এখানে আবার ব্যালেন্স সিডিবিডি বের হয়েছে, এটাই শুধু চেঞ্জ হবে এখানে। এরকম একটা উদ্দীপক দেখো আমি তোমাদের সাথে আলোচনা করবো আজকে, সেটা হচ্ছে তার এই নিয়মটা যেখানে দেখবা, যে অঙ্কে দেখবা অংশীদারদের চলতি হিসাব লেখা আছে, যেখানে বলা আছে অংশীদারদের চলতি হিসাব করো অথবা স্থায়ী মূলধন পদ্ধতিতে করো, সেখানে তোমরা এই মূলধনটাকে চলতি হিসাবে লিখবা না, আর বাকি সবকিছু তোমরা চলতি হিসাবে লিখবা। তো যেখানে চলতি হিসাবের বিষয় থাকবে, যে মূলধনও করতে হবে চলতি হিসাবও করতে হবে, সেখানে তোমরা লাভ লোকসান বন্টন করার সময়, আচ্ছা বলো, মূলধনের সুদ আগে যেত মূলধন হিসাবে, এখন যাবে কোথায়? এখন কোথায় যাবে? স্থায়ী মূলধন হিসাবে। নাম কি? অংশীদারদের চলতি হিসাব, অংশীদারদের চলতি হিসাব। তো এখন আমরা দেখো এই লাভ লোকসান বন্টনে যেখানে লিখছিলাম মূলধন, আগে লিখতাম অংশীদারদের মূলধন হিসাব, এখন লিখবো অংশীদারদের চলতি হিসাব, এখন লিখবো অংশীদারদের চলতি হিসাব। এই যে শব্দটা দেখো, বুঝছো কথাটা? আগে এখানে লিখছি অংশীদারদের মূলধন হিসাব, আর এখন লিখছি অংশীদারদের চলতি হিসাব, কারণ এটা আর এখন মূলধন হিসাবে যাবে না, এখন যাবে চলতি হিসাবে। তোমরা কি পার্থক্যটা বুঝছো না বোঝো নাই? স্যার, আমাদের কোশ্চেনে কি দেওয়া থাকবে যে স্থায়ী মূলধন পদ্ধতি বের হ্যাঁ, করো বা হ্যাঁ, অংশীদারদের চলতি হিসাব বের করো? দেওয়া থাকবে, দেওয়া থাকবে, প্রশ্নে বলা থাকবে যে এটা স্থায়ী মূলধন পদ্ধতিতে করো,
বা চলতি হিসাবের কথা বলা থাকবে, যে চলতি হিসাবের উদ্বৃত্ত দেওয়া থাকবে, যে চলতি হিসাব তৈরি করো, এরকম বলা থাকবে। তখন তুমি এইটুকু পরিবর্তন করবা, যেখানে আমি মূলধন লিখেছিলাম সেখানে চলতি হিসাব লিখবা। বুঝতে পেরেছো কথা? জি স্যার। ওকে ফাইন। দেখো এবার আমি উদ্দীপকটা পড়ছি। আবু, বাবু ও লাবু একটি ব্যবসায়ের 3 জন অংশীদার। তাদের লাভ লোকসান বন্টনের হার 3:2:1। 3:2:1। তাহলে মুনাফাটা কেমনে ভাগ করব? কারিমা বলো দেখি, মুনাফাটা ভাগ করব কিভাবে? কারিমা, কারিমা কি আমার শুনতে পাও না? স্যার আমি বলবো। বলো বলো। নিলয়টা 2 লাখকে ফার্স্টে 3 দিয়ে গুণ করব, তারপর 6 দিয়ে ভাগ করব। আগে 6 দিয়ে ভাগ, তারপর 3 দিয়ে গুণ। হ্যাঁ ওইটাই। আর নিশাতেরটা 1,50,000-কে 6 দিয়ে ভাগ করব আর 2 দিয়ে গুণ করব। 1,50,000 তো হলো মূলধন, মূলধনকে কেন ভাগ করবা? তুমি তো ভাগ করবা মুনাফাকে, বন্টনযোগ্য মুনাফাকে। ও প্রশ্নের মধ্যে দেওয়া আছে। হ্যাঁ আচ্ছা জি ঠিক স্যার, আছে। 48,000 টাকা দিয়ে কাটতে হবে তাহলে। আচ্ছা যাক, বলতেছি আমি, তোমার কথা ঠিক আছে, তোমার কনসেপ্ট ঠিক আছে। আচ্ছা, নওরিন তাবাসসুম জোহা, তুমি কোত্থেকে আইলা? নওরিন, জি স্যার। তুমি কইতে পারিলা? বাংলাদেশে ছিলা? হ্যাঁ, ক্লাস করো নাই কেন? নওরিন, তুমি ক্লাস করো নাই কেন বলো, কারণ কি বলো? স্যার পাশে একটু সমস্যা ছিল এর জন্য। এত বড় অ্যাবসেন্ট দিলে? নেট থাকতো না। নেট রেগুলারই থাকতো না, এটা কথা হইলো? তুমি কি ঢাকা শহরে বসবাস করো না? কোথায় বসবাস করো তুমি? হ্যাঁ, ঢাকাতে। না সিলেটে পাহাড়ের উপরে? ঢাকাতে তুমি নেটওয়ার্ক থাকতো না, রেগুলারই থাকতো না, তোমার এই যুক্তিটা আমার কাছে একেবারে গ্রহণযোগ্য বলে মনে হয়নি। আচ্ছা ঠিক আছে, এখন থেকে রেগুলার ক্লাস করো। হ্যাঁ, এখন থেকে রেগুলার মিস করো না আর। আচ্ছা আমি উদ্দীপকটা পড়ছি, খেয়াল করে শোনো। তো যেটা বলতেছিলাম, তাদের মুনাফা বন্টনের অনুপাত ছিল 3:2:1। 2020 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল, এটা হবে আবু, এটা হচ্ছে আবুর মূলধন। হ্যাঁ, এই মূলধন হচ্ছে আবুর, আর এটা হচ্ছে বাবুর মূলধন, আর এটা হচ্ছে লাবুর মূলধন। এই শব্দটা আশিক হবে না। হ্যাঁ, আশিক হবে না, নিশাত হবে না, আর নিলয় হবে না। আবুর মূলধন হচ্ছে 2 লাখ, বাবুর মূলধন 1,50,000, আর লাবুর মূলধন 1 লাখ টাকা। এবং তাদের চলতি হিসাবের উদ্বৃত্ত ছিল আবুর 5,000 টাকা। এটা যেটা তাদের চলতি হিসাব, যেটা কারেন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ এই কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে যেখানে কারবারের মূলধন ছাড়া আর বাকি সব হিসাব নিকাশ, বাকি সকল লেনদেন যে হিসাবে লিপিবদ্ধ করা হয়, সেটা হচ্ছে অংশীদারদের চলতি হিসাব। তো চলতি হিসাবের ব্যালেন্স ছিল আবুর 5,000, বাবুর 4,000, লাবুর 3,000। তবে এখানে খেয়াল রাখতে হবে, আবুরটা হলো ক্রেডিট, বাবুরটাও ক্রেডিট, আর লাবুরটা হলো ডেবিট। তোমাদেরকে আমি এই ক্ষেত্রে একটা কথা বলে রাখছি, কোনো অংশীদার যদি কারবার থেকে তার যে আয় হয় আর তার যে ব্যয় হয়, তার আয় এবং ব্যয়ের পার্থক্য যদি, আয় যদি বেশি থাকে
অংশীদারের আয় যদি বেশি হয়, যেটা কারবার থেকে সে উঠাইয়া নেয় নাই, কথা আমি আবার বলি, কোনো অংশীদার কারবার থেকে যে পাওনা তার থাকে, যেটা আয় হয়, সে আয় যদি পুরোপুরি তুলে নিয়ে না যায়, কিছু টাকা কারবারের মধ্যে থেকে যায়, ওইটা হচ্ছে তার চলতি হিসেবে ক্রেডিট ব্যালেন্স। এই ক্রেডিট থেকে বুঝতে হবে এই টাকাটা অংশীদার কারবার থেকে পাবে, এটা অংশীদার কারবার থেকে পাবে। আবু পাবে 5,000, বাবু পাবে 4,000। আর যদি ডেবিট লেখা দেখো তাহলে বুঝতে হবে অংশীদার কারবার থেকে তার যে আয় হয় তার চেয়ে বেশি টাকা সে উঠাই নিয়ে গেছে। এটি হলো চলতি হিসেবে ডেবিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স থেকে বুঝতে হবে সে কারবারের কাছ থেকে টাকা পায় না, বরং কারবার তার কাছে টাকা পায়, সে কারবারের নিকট ঋণী। তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো কিনা? ক্রেডিট মানে হচ্ছে অংশীদার কারবার থেকে টাকা পাবে, আর ডেবিট মানে হচ্ছে কারবার অংশীদারের কাছ থেকে টাকা পাবে। বুঝছো আমার কথা? জি স্যার। ডেবিট মানে কি? অংশীদার কারবার অংশীদার থেকে টাকা পাবে, আর ক্রেডিট মানে হচ্ছে অংশীদার কারবার থেকে টাকা পাবে। টাকা পাবে। আচ্ছা, এবার আমার এই কথাগুলো বলার আমার অর্থ হইলো, এখন যদি এই 5,000 টাকার, 4,000 টাকার, 3,000 টাকা যদি শোধ ধরা হয়, যেহেতু এই 5,000 টাকা অংশীদার কারবার থেকে পাবে, তাহলে এই টাকার সুদ, এই টাকাটার সুদ কি অংশীদার পাবে না অংশীদারের কাছ থেকে কারবার পাবে? সবাই খেয়াল করে শোনো, না বুঝলে প্রশ্ন করো। আমি আবার বলছি, এই যে 5,000 টাকা ক্রেডিট ব্যালেন্স অর্থাৎ অংশীদার কারবার থেকে পাবে, এই 5,000 টাকার উপর সুদ ধরা হয়, এই সুদটা কি অংশীদার পাবে না অংশীদারের কাছ থেকে কারবারে পাবে? অংশীদার পাবে। অংশীদার পাবে। ভেরি গুড, এটা অংশীদার পাবে। এটা কারবারের খরচ, কারবারের হবে খরচ, অংশীদারের হবে আয়। সেম ভাবে বাবুরটাও 4,000 টাকা যদি শোধ ধরা হয়, এটাও অংশীদার পাবে, এটা কারবারের জন্য হবে খরচ। কিন্তু এই 3,000 টাকাটা যেহেতু ডেবিট ব্যালেন্স, তাহলে এটা যদি শোধ ধরা হয়, এটা অংশীদার দিবে আর কারবার পাবে, এটা কারবারের জন্য হবে আয়, এটা হবে কারবারের জন্য আয়। ঠিক আছে? তো দেখো আমি সামনে আগাচ্ছি। চুক্তির শর্তানুসারে অংশীদারগণের মূলধন, চলতি হিসাবের উদ্বৃত্ত ও নগদ উত্তোলনের উপর 10% হারে সুদ ধার্য করতে হবে। তাহলে তিনটা সুদ, মূলধনের সুদ ধরবো, চলতি হিসাবের সুদ ধরবো, আবার উত্তোলনের উপর সুদ ধরতে হবে। তিনটেই 10%। সক্রিয় অংশীদার হিসেবে আবু মাসিক 2,000 টাকা হারে বেতন পাবে। আবু যদি মাসে 2,000 টাকা হারে বেতন পাবে লেখা এখানে, এই কথা দ্বারা তোমরা কি বুঝতে পেরেছো যে আবু কি বেতনটা নিয়ে গেছে না নেয় নাই? নিয়ে গেছে বেতন। নিয়ে গেছে। ইয়েস না বলো তো, আবু কি বেতনটা নিয়ে গেছে না নেয় নাই? ইয়েস না ফারহানা বলো, কারিমা। আবু যে প্রতি মাসে 2,000 টাকা হারে বেতন পাবে, এটা কি সে বেতন উঠে নিছে না নেয় নাই? এই কথা না বুঝলে কিন্তু অঙ্ক করতে পারবো না, অঙ্ক করতে ভুল হবে। রে পারি কি পারে না কিছুই কয় না রে বোকা মেরে। স্যার কোন লাইনটা? এই যে লেখছে আবু মাসিক 2,000 টাকা হারে বেতন পাবে, আমার কথা হচ্ছে এটার অর্থ হলো সে কি বেতনটা উঠায় নিছে না নেয় নাই? ও তো পাবে, ওকে তো দেয়া হবে না, মানে ও এখনো পায় নাই, ও পাবে। হ্যাঁ পাবে, মানে এখনো উঠায় নেয় নাই। লেখা আছে, হ্যাঁ হ্যাঁ, লেখা আছে পাবে, মানে এখনো সে পায় নাই, এখনো কি করে নাই? পায় না। পায় নাই, অর্থাৎ কারবার থেকে এখনো বেতন উঠাইয়া
নেয় নাই, নেই নেই। বুঝতে পেরেছো? আমি না বেতন কিন্তু উঠায় নেয় নাই এখনো, ঠিক আছে? জি স্যার। লেখা আছে কি পাবে। আচ্ছা, সম্ভাব্য মুনাফার আশায়, সম্ভাব্য মুনাফার আশায় আবু প্রতি মাসের প্রথমে 3000 টাকা, বাবু প্রতি মাসের শেষে 1500 টাকা, লাবু প্রতি মাসের মাঝামাঝি 1000 টাকা হারে নগদ উত্তোলন করেন। তো প্রতি মাসের প্রথমে উত্তোলন করলে শোধ হয় কয় মাসের? 6.5 মাসের। 6.5। প্রতি মাসের শেষে হইলে 5.5। 5.5। 5.5 মাসের। আর মাঝামাঝি হইলে 5। 6 মাসের। 6। সরি। হ্যাঁ, 6 very good। মাসের। আবু নগদ উত্তোলন ছাড়াও 2000 টাকার পণ্য উত্তোলন করে, যা হিসাবভুক্ত হয়নি, এটা পণ্য উত্তোলন লিখবো ক্রেডিট দিকে। আবু 30/6/2020 তারিখে 60,000 টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করে। যেহেতু আবু 60,000 টাকা অতিরিক্ত মূলধন কারবারে আনয়ন করেছে, তাই এই অতিরিক্ত মূলধনের শোধ হবে 6 মাসের। এটা 30/6 মানে জুন মাসের 30 তারিখ, তার মানে এই টাকাটার সুদ হবে 6 মাসের। আবুর সুদ হবে 6 মাসের। তাহলে আবুর সুদ হলো দুইটা, এখানে আছে আবুর 2 লাখ টাকা, এটার সুদ হবে 1 বছরের। আর এখানে আছে আবুর 60,000 টাকা, এটার সুদ হবে 6 মাসের। এই দুইটা মিলে হবে আবুর সুদ, মানে আবুর মোট সুদ। নওশিন কয় খান্দা অ্যাড হওয়ার চেষ্টা করতেছে, 2 মোবাইল থেকে নাকি? ওরে বারবার অ্যাড করতেছি আর ও তো বারবার রিকোয়েস্ট পাঠাচ্ছে। আচ্ছা, খেয়াল করো, সবাই মিউট করে নাও, মিউট করে নাও। যার যখন প্রশ্ন করা দরকার তখন প্রশ্ন করবা। অতিরিক্ত মূলধন আনয়ন করে তো আবু এবং লাবু 6% সুদে 1/4/2020, 1/4/20 মানে হচ্ছে এপ্রিল মাসের 1 তারিখ 80,000 টাকা কারবারকে ঋণ প্রদান করে। ঋণ 80,000 টাকা কারবারকে ঋণ দিয়েছে। কারবার খরচ বকেয়া রয়েছে 2,000 টাকা, কারবার খরচ বকেয়া 2,000 টাকা। এটা একটু খেয়াল করে শুনবা। এই যে কারবার খরচ বকেয়া, এটা কোনো অংশীদার পাবে না, এটা শুধু কারবারের খরচ। এটা লাভ লোকসান বন্টনের ডেবিট দিকে লিখতে হবে। এটা খরচ বকেয়া, এটা কোনো অংশীদারের আয়ও না, কোনো অংশীদারের ব্যয়ও না, এটা কারবারের খরচ। এই কারণে এই টাকাটা আর লাভ লোকসান আবন্টনের ডেবিট দিকে যাবে, এটা আর মূলধন হিসেবে যাবে না। কারবার খরচ বকেয়া যেহেতু অংশীদারের কোনো আয় না, এটা কারবারের ব্যয়, তাই শুধু লাভ লোকসান বন্টনেই যাবে, এটা আর অংশীদারের মূলধন হিসাবে যাবে না। তো আমি যেটুকু পড়লাম এই হয়নি পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত যে পড়েছি, বলো এর মধ্যে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, কেউ বুঝো নাই কোনো জায়গা আছে কিনা এই পর্যন্ত? পারবে না? স্যার কার্বন খরচ বকে এটা একটু বলেন না যে। কারবার খরচ বকেয়া হইলো, এটা কারবারের একটা খরচ বকেয়া রয়েছে যেটা হিসাবভুক্ত হয় নাই, এটা শুধু লাভ লোকসান আবন্টনের ডেবিট দিকে যাবে, এটা মূলধন হিসেবে যাবে না, কারণ এটা অংশীদারের আয়ও না, অংশীদারের ব্যয়ও না, এই জন্য অংশীদারের হিসেবে যাবে না, যাবে শুধু কারবারের লাভ লোকসান বন্টন হিসেবে ডেবিট দিকে। কি নামে লিখবো? কারবার খরচ বকেয়া নামে লিখে দেবো 2,000 টাকা, এটা আর কোথাও যাবে না। ঠিক আছে? জি স্যার। উপযুক্ত সমন্বয় সমূহ সাধনের পূর্বে কিন্তু আবুর বেতন ডেবিট করার পর, আবুর বেতন ডেবিট করার পর, এই যে আবুর বেতন ডেবিট করার পর বলা আছে, এই কথার অর্থ কি? বেতন লাভ লোকসান বন্টনে আসবে না আসবে না? আসবে না। যাবে না। আসবে না, ভেরি গুড। হ্যাঁ, আসবে না। যদি ডেবিট করার পর বলা থাকে তাহলে লাভ লোকসান বন্টনে ওই বেতনটা আর আসে না, শুধু মূলধন হিসেবে যায়। কারবারের নিট মুনাফা ছিল 2,76,500 টাকা। এখানে একটু কারেকশন করে নাও, এই টাকাটা একটু কারেকশন করে নিও, এটা আমি একটু কেটে দিচ্ছি।
এই টাকাটা হবে, এটা হবে 1,20,825। এই টাকাটা হবে 1,20,825 টাকা। মানে এখানে যেটা আছে, হ্যাঁ, এটা হবে না, এটা হবে 1,20,825 টাকা। 1,20,825 টাকা। অর্থাৎ আমি আরেকটা অঙ্ক থেকে কপি করে এনেছি বিধায় টাকার অ্যামাউন্টটা পরিবর্তন করতে পারি, ভুলে গেছি হয়তো। টাকাটা ঠিক করে লিখে দিলাম, এটা হবে 1,20,825 টাকা। তোমরা কি টাকার অ্যামাউন্টটা বুঝতে পেরেছো? জি স্যার। ফাইন। দেখো এখানে 3টা প্রশ্ন করেছি। লাবুর ঋণ হিসাব প্রস্তুত করো। লাবুর ঋণ হিসাব প্রস্তুত করো। অংশীদারদের লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করো। অংশীদারদের চলতি হিসাব ও মূলধন হিসাব তৈরি করো। দেখো লাবুর ঋণ হিসাব, এই যে ঋণ হিসাব লিখলে গেলে, লাবু যে কারবারকে ঋণ দিয়েছে, ঋণটা কবে দিয়েছে? এপ্রিল মাসের 1 তারিখ। লাবু কারবারকে ঋণ দিয়েছে এপ্রিল মাসের 1 তারিখ। তো তোমাদের কাছে আমার প্রশ্ন, লাবুর কাছ থেকে 80,000 টাকা ঋণ নেওয়া হলো, জাবেদা কি হবে? কারবার কি জাবেদা লিখবে? কারবার যদি লাবুর কাছ থেকে ঋণ নেয়, তাহলে কারবার কি জাবেদা লিখবে? জাবেদা কেউ করতে পারবো না? স্যার বলো ফারহানা, বলো। রামিশা জাবেদারা বলো, রামিশা জাবেদারা বলো, লাবুর কাছ থেকে ঋণ নেওয়া হলো, জাবেদা কি? আরে তাহমিনা কইতে পারতো না? স্যার ঋণ হিসাব ক্রেডিট আর লাভু হিসাব ডেবিট। লাবু কেন? কারবার টাকা পাইছে তো কারবার নগদ ডেবিট বলবে। স্যার ঋণ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। রামেশা ঋণ কখনো ডেবিট হয় না, মনে রাখবা। যেহেতু কারবার লাবুর কাছে ঋণ নিয়েছে, কারবারে পাইলো কি এখানে? টাকা। কারবার কি পাইলো? টাকা। কারবার তো মূল টাকা পাইছে। তাই লিখবে, কারবার লিখবে নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। সে লিখবে নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। এই কারণে ঋণের খতিয়ান করার সময় লিখতে হবে এখানে নগদান হিসাব নাম দিয়া 80,000 টাকা ক্রেডিট দিকে। আর ঋণের সুদ ছিল 3,600 টাকা। কেমনে 3,600 টাকা? দেখো 80,000 টাকার প্রথমে 6% করবা, 4800 টাকা। ঋণ নিয়েছিল 1/4/2020, মানে 9 মাস। এই 4800-কে ভাগ 12 গুণ 9, তাহলে হয় 3600 টাকা। লিখবা ঋণের সুদ 3600 টাকা। এটা আসছে কোথেকে? লাভ লোকসান বন্টন থেকে আসছে। এটা আসছে লাভ লোকসান বন্টন থেকে। 80,000 আর 3,600 যোগ করা হয় 83,600। এটা বলা হয় লাবুর ঋণ হিসাব। এটা হচ্ছে ঋণ হিসাব। এটা ক নাম্বারের জন্য এই খতিয়ানটা থাকতে পারে পরীক্ষায়, যে তোমরা ঋণ হিসাব তৈরি করো, তখন তোমাকে এরকম খতিয়ানটা করে দিতে হবে। নগদান লিখবার ঋণ সবসময় ক্রেডিট হয়। যেহেতু ঋণ ক্রেডিট হয়, তাহলে টাকাটা ক্রেডিট করে বসবে। আর সুদ লেখা এটা এখানে যোগ হয়ে যাবে, ঋণের সুদের সাথে যোগ হয়ে যাবে। যোগ করে হবে 83,600 টাকা। এটা হচ্ছে লাবুর ঋণ হিসাব। এবার তোমাকে যেটা করতে হবে, খ নাম্বার লাভ লোকসান বন্টন হিসাব। আগে আমরা লিখতাম অংশীদারদের মূলধন হিসাব, এখন লিখবো অংশীদারদের চলতি হিসাব লেখা এবার মূলধনের সুদ। আবু বাবু লাবু।
আবুর 23,000 টাকা কোথেকে হইল? আবুর 23,000 টাকা হইল, আবুর টাকা হলো দেখো 2 লাখ টাকার, এই 2 লাখ টাকার 10% হয় 20,000 টাকা। আর 60,000 টাকার 10%-এ 6 মাসে 30/6/2020 বলা 6 মাসে হয় 3,000। এই 20,000 আর এই 3,000 এই দুইটা মিলে হলো 23,000 টাকা। আর বাবুর 1.5 লাখ টাকার 10% এটা হয় 15,000 টাকা। আর লাবুর 10,000 টাকা। এই হলো মূলধনের সুদ। মুনাফা তো লিখলাম। উত্তোলনের সুদ দেখো, উত্তোলন আছে মাসের প্রথমে 3,000, এটাকে 12 দিয়ে গুণ করে 10% করলার পরে 12 দিয়ে ভাগ 6.5 দিয়ে গুণ, শেষেরটা 12 দিয়ে ভাগ 5.5 দিয়ে গুণ, মাঝামাঝিটা 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ, তাহলে সুদ হয় একজনে 1950, 825, 600। বাবুর পণ্য উত্তোলন 2,000। এবার আসো চলতি হিসাব। চলতি হিসাব দুজনেরটা হলো ক্রেডিট, আবুরটা ক্রেডিট আর বাবুরটা ক্রেডিট, আর লাবুরটা হলো ডেবিট। ক্রেডিটটার সুদ হচ্ছে ডেবিট দিকে। অংশীদারদের চলতি হিসাব লেখা, চলতি হিসাবের সুদ আবুরটা ছিল ক্রেডিট, ক্রেডিটের সুদ হলো ডেবিটে, এটা কারবারের খরচ। আর লাবুরটা ছিল ডেবিট ব্যালেন্স, তাই সুদ হলো ক্রেডিট দিকে, এটা কারবারের আয়, এটা চলতি হিসাবের সুদ। এগুলো লেখার পরে এবার লাবুর ঋণ হিসাব লেখা, ঋণের সুদ। আর যেটা বলছিলাম কারবার খরচ বকেয়া, এগুলো কারবার খরচ বকেয়া লেখা ডেবিট দিকে লিখে দেবো কারবার খরচ বকেয়া। এইটুকুনের মধ্যে তোমাদের কার কোনো প্রশ্ন আছে না থাকলে আমায় বলো, আমি যেটুকু বলেছি এখন। বুঝছো? জি স্যার। ফাইন। আমি এখানে এই অঙ্কে আরেকটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলা আছে। অংশীদারি চুক্তিপত্রে আরো উল্লেখ ছিল যে বন্টনযোগ্য মুনাফার প্রথম 48,000 টাকা অংশীদারদের মধ্যে বন্টন হবে 50%, 30%, 20%, আর বাকি টাকা বন্টন হবে অনুপাত, মুনাফা বন্টনের অনুপাতে বন্টন হবে। তোমাদের আমি বলে দেই, তুমি যখন এই ক্রেডিট দিকটা যোগ করবা, যোগ করে যখন ডেবিট দিকের বিষয়গুলো মাইনাস করবা, তাহলে মুনাফা বেড়েছে 72,000 টাকা। এই মুনাফা বেড়েছে 72,000 টাকা। নর্মালি তোমাকে আমি শিখিয়েছি তোমাদের সবাইকে 72,000 ভাগ 3, 2, 1, 3, 2, 1, অর্থাৎ 3 আর 2 5 আর 1 6, 6 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ, 6 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, 6 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ। কিন্তু এখানে এরকমটা বলে নাই, এখানে বলছে প্রথম 48,000 টাকা ভাগ হবে এই হারে, আর বাকিটা ভাগ হবে এই অনুপাতে। তো তোমাদেরকে এই ভাগটা আমি, আজকে সময় আছে মাত্র 3 মিনিট, এই 3 মিনিটে ভাগটা শেখাইতে পারবো না, তোমরা শুধু নিয়মটা জেনে রাখো। আর এখানে যে করতে হবে আবু বাবু লাবুর চলতি হিসাব, মূলধনের জায়গায় চলতি হিসাব। চলতি হিসাবের ব্যালেন্স দিতে দেওয়া আছে ক্রেডিট, ক্রেডিট ব্যালেন্সটা ক্রেডিট দিকে আসবে, আর ডেবিট ব্যালেন্সটা ডেবিট দিকে যাবে। আর বাকি সবগুলো আগের মতো মূলধনের সুদ, চলতি হিসাবের সুদ, মুনাফার অংশ, বেতন, উত্তোলন, উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, চলতি হিসাবের সুদ, এগুলো লেখার পরে যোগ বিয়োগ করলে বের হয়েছে ব্যালেন্স সিডি, এই সিডি হবে এখানে বিডি। আর এই অঙ্কে যখন তুমি মূলধন হিসাব করবা, এই মূলধন হিসাবে শুধু মূলধনের ব্যালেন্স বিডিটা আসবে, আর অতিরিক্ত মূলধন আসবে, এখানে আর কিছুই আসবে না। এই নিয়মে যেখানে চলতি হিসাব থাকবে সেখানে মূলধনের মধ্যে শুধু মূলধনটা যাবে, মূলধন ছাড়া আর কিছুই যাবে না, আর বাকি সব চলে যাবে এখানে চলতি হিসাবের মধ্যে। এই মূলধনটা এখানে লিখে এটাকেই যোগ করে এটি হবে সিডি, এটি হবে আবার বিডি, এখানে আর কিছুই আসবে না, আর বাকি সব চলে আসবে এখানে। তোমরা কি মূলধনের ভাগ করাটা কি তোমরা বুঝতে পেরেছো?
চলতি হিসাব আর মূলধন হিসাবে আলাদা করেছি, আলাদা হওয়াটা কি বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আমার যেটুকু সময় আছে তোমাদেরকে আমি এটুকু এখানে একটু দেখাই। দেখো, 48,000 টাকা প্রথম ভাগ করব। 48,000 ছোট করে লিখছি আমি, ইন্টু 50%। এটা আবুর ভাগ, 50%। এটা পাবে আবু। এই সাথে যোগ যোগ মোট টাকা হলো 72,000। 72,000 মধ্যে ভাগ হলো 48,000, আরো থাকে 24,000। এই 24,000 লেখা এটাকে 6 দিয়া ভাগ, 3 দিয়া গুণ, 6 দিয়া ভাগ 3 দিয়া গুণ করলে আসে তার 36,000। মানে 2 ভাগে ভাগ হবে। প্রথম 48,000-এর 50% যোগ 24,000 বাকি থাকে, 24,000-এর 6 ভাগের 3 ভাগ। আবার তার বেলায় 48,000-এর 30% যোগ 24,000-এর 6 ভাগের 2 ভাগ। আবার 48,000-এর 20% যোগ 24,000-এর 6 ভাগের 1 ভাগ। তাহলে 22,400, 13,600। তোমরা এই অঙ্কটা করার চেষ্টা করবো, এখনই সময় শেষ হয়ে যাবে। বাসায় নিজেরা করার চেষ্টা করবা, কেমন? না পারলে আগামী কথা আমাকে আবার বললো, আমি আবার আলোচনা করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? সবাই ভালো থেকো, জি সবাই স্যার। ধন্যবাদ। এখনই অফ হয়ে যাবে ক্লাসটা। হ্যাঁ।